মুখ্যমন্ত্রী বলছেন জনগণ চাইলে মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে পারি, পদত্যাগ কি? দেখুন, মানুষ তো চাইছেই, প্রতিটি মঞ্চ থেকে একটাই দাবি উঠছে, মমতার পদত্যাগ। তো উনি যেটা বলেন, উনি সকালে কি বলেন এবং বিকালে কি বলেন উনি নিজে ভুলে যান। উনি কিছুদিন আগে বলেছিলেন অভয়ার বিষয়ে যে উনি নিজে গিয়ে 10 লক্ষ টাকা অফার করেছিলেন, উনি নিজে বলেছেন, কিন্তু কিছুদিন পরে উনি সেটা পাল্টে গেলেন যে আমি টাকার বিষয়ে কিছু বলিনি। তো মমতা ব্যানার্জি সকালে কি বলে বিকেলে কি বলে ওটা উনি নিজেই ভুলে যান। আগে কথায় লোক বলতো কিরে তুই তো গিরগিটির মতন রং পাল্টাস, এখন লোকে বলে যে কিরে তুই তো মমতা ব্যানার্জির মতন কথা পাল্টাস। তো এখন গিরগিটিকে রিপ্লেস করে দিয়েছে মমতা ব্যানার্জি। তো ওনাকে তো পদত্যাগ করতেই হবে। পদত্যাগ যদি উনি না, পদত্যাগটা সম্মানের জায়গা, যদি না পদত্যাগ করেন তাহলে জনগণনাকে ওই চেয়ার থেকে ধাক্কা দিয়ে নামাবে। তার জন্য জনগণ প্রস্তুত হয়ে গেছে। ওপার বাংলাতে যেমন হয়েছে এপার বাংলাতে একটা ফেডারেল স্ট্রাকচার রয়েছে, সেরকম তো হয়তো হবে না, কিন্তু ওনার আগামী দিন খুব খারাপ আছে। কিন্তু বিরোধীরা ডাক্তারদের এই আন্দোলন তাকে রাজনীতিকরণ করছে, রাজনীতির যোগ করছে। না, কোনোদিন নয়। এই ধর্ণা মঞ্চ থেকে একবারও কোনো নেতা কোনো কর্মী এই স্লোগান তুলিনি যে বিজেপিকে ভোট দিন। এটা ধর্ণা অবস্থান করছি আমরা এখানে, এটা জনগণের মঞ্চ, বিজেপির পতাকা আছে, কিন্তু আমরা কাউকে বলিনি যে আপনি অমুক পার্টিকে সমর্থন করেন বলে আপনারা এখানে আসবেন না। এখানে নির্বাচনী প্রচার হচ্ছে না, এখানে বিজেপিকে ভোট দাও বলে প্রচার হচ্ছে না, এখানে তিলোত্তমার বিচারের দাবিতে ধর্ণা হচ্ছে। তো রাজনীতি নেই। আমরা যখন রাত দখলের কথা বলা হয় তখন আমাদের প্রত্যেকটা কর্মী, আমাদের মহিলা কর্মী সবাই গেছিল, কোনো পতাকা নিয়ে যায়নি, কিন্তু আমরা একটি দলকে দেখেছিলাম তারা নিজের দলের যুব সংগঠনের পতাকা নিয়ে গেছিল। কেন পতাকা নিয়ে গেছিল? বিজেপি তো কোনো জন আন্দোলনে পতাকা নিয়ে নামেনি। হ্যাঁ, যেটা বিজেপির অবস্থান বিক্ষোভ চলছে, ধর্ণা চলছে, ঘেরাও চলছে, আমরা করেছি, এটা চলছে, বিজেপির পতাকা লাগিয়ে করেছি। আমরা যদি কালকে কোনো অভিযান করি পতাকা নিয়ে করব, ভয় কিসের? কিন্তু যেটা জন আন্দোলন সেখানে কোনো রং নেই, কোনো পতাকা নেই বিজেপি। বিনীত গোয়েল, আমি বিনীত গোয়েলের প্রসঙ্গে আসবো। 2013 তোমার মনে থাকবে কামদুনির কেস, সেখানেও তিনি দায়িত্ব ছিলেন, আজকেও দায়িত্বে। বলছে আমি তো পদত্যাগ করতে গিয়েছিলাম। মমতা ব্যানার্জির বক্তব্য পদত্যাগ করতে চেয়েছিল বিনীত গোয়েল। যত চোর ডাকাত, যারা খুনি ধর্ষক, যারা লুটকারী, এদেরকে ভালো সুরক্ষা দিতে পারবে তারাই মমতা ব্যানার্জির খুব ক্লোজ থাকবে। কামদুনির সময় উনি বলেছিলেন যে যেমন শরীরে একটু জ্বর হয়ে যায় তেমন সমাজে একটু ঘটনা, এরকম ছোটখাটো ঘটনা ঘটতেই থাকে। 2012-তে উনি বলেছেন এটা সাজানো ঘটনা, আর এই সাজানো ঘটনাকে সুন্দর করে মমতা ব্যানার্জির পক্ষে সাজিয়ে দেওয়া, লুট করা, এই সবে সাহায্য করে যাদের নাম নিলেন আপনি, সেই ধরনের পুলিশ অফিসাররা। তাই উনি যতই বলুক উনি রেজিগনেশন দিচ্ছেন, আমি পদত্যাগ করতে চেয়েছি, এই সব কথা বাংলার মানুষ বিশ্বাস করে না, কারণ ওনার পদত্যাগ তার কোনো মূল্য নেই। বাংলার মানুষ তো সোজা বলছে মাননীয় আপনি পদত্যাগ করুন। মাথাটাই যদি না থাকে তাহলে শরীরের পুরো অঙ্গই থাকবে না। কি সিপি, কি সন্দীপ ঘোষ, সবাই ধরা পড়ে যাবে। মাননীয় একবার গদি থেকে নামুক, যত চোর, যত ডাকাত, যত ধর্ষকদেরকে যারা সুবিধে পাইয়ে দিয়েছে, যারা ধর্ষণ করার একটা জায়গা করে দিয়েছে, তারা সবাই জেলে যাবে। ওই জন্য মাননীয়ার পদত্যাগটা সবার আগে দরকার আছে। তৃণমূল যে দিকটা বলছে যে রুগী মৃত্যু, হসপিটালে ডাক্তাররা আন্দোলন করছে, রুগী আসছে, রুগীর মৃত্যু হচ্ছে, ডাক্তারদের মানবিকতা। আমি মাননীয়াকে জিজ্ঞাসা করতে চাই, প্রত্যেক বছর ডেঙ্গুতে কতজন মারা যায়, ডেঙ্গু আক্রান্ত হয় প্রত্যেক বছর? আপনি 2011 থেকে ক্ষমতায় আছেন, ক্ষমতা থাকলে 13 বছরে প্রত্যেক বছর ডেঙ্গুতে কতজন মারা গেছে? আপনার স্বাস্থ্য পরিকাঠামো ফেলিয়ারের জন্য, আপনার ব্যর্থতার জন্য, যেটা আপনি ডাক্তারদের ঘাড়ে চাপাচ্ছেন, আপনি জবাব দিন। করোনা মিসম্যানেজমেন্টের জন্য কতজন প্রাণ হারিয়েছে আপনি জবাব দিন। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কলকাতা শহর জুড়ে আরো অন্যান্য শহরে আপনার পুরসভার মিসম্যানেজমেন্ট ব্যর্থতার জন্য কতজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে? তার হিসেব আছে মাননীয়? এইসবের হিসেব কে দেবে? আজকে ডাক্তারদের উপরে চাপিয়ে দিচ্ছেন।
কিছু হলে উনি শুধু দোষ চাপাতেন, খুব ভালো করে জানেন উনি দোষ চাপাতে এক্সপার্ট, নিজের কোনো দায়িত্ব নেই। যদি উনি পারছেন না উনি ছেড়ে দিক না। বাংলার জনগণ তো বারবার বলছে দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। না একেবারেই আমরা 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 একেবারে যেমনটা দেখলাম বক্তব্যের পরে একটা অন্য প্রতিক্রিয়া এলো, মানুষের প্রতিক্রিয়া বলছে যে কষ্ট করতে রাজি আছে কিন্তু তিলোত্তমার বিচার চাই, এটা যেমন এক। দ্বিতীয় কথা, তুমি ডেঙ্গুর কথা বলছিলে, ডেঙ্গুর তথ্য কিন্তু গোপন করা হয়েছে। মৃত্যু 2019 থেকে 2020 থেকে সমস্ত তথ্য আমরা যেরকম গোপন করতে দেখেছি, এই তিলোত্তমার ক্ষেত্রেও কি কিছু গোপন করতে চাইলেন? না হলে শ্মশানে ওই পরিস্থিতি হবে কেন, লাশ টপকে যাবে কেন, কি মনে হয়? দেখুন, গোপন মানে অনেক বড় কিছু গোপন করা হয়েছে। তিলোত্তমার মৃত্যু এটা খুন, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা খুন, ধর্ষণ। মানে বারবার এই কথাটা ধর্ষণ 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 বলতে আমাদের খারাপ লাগছে। একটা মেয়ে চলে গেল, জীবজন্তু একটা মেয়ে, তার এত কষ্ট করে পড়াশোনা করলো, সে চলে গেল কেন? সে অবশ্যই কিছু না কিছু একটা এমন দুর্নীতি জেনে গেছিল। এই দুর্নীতির মাথাগুলোকে ধরা খুব দরকার। সন্দীপ ঘোষ 1 বছর আগে যাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, আমি একটা উদাহরণ দিই, তাকে কি করে পাঠানো হয়েছে? প্রফেসর মানে প্রিন্সিপালের পোস্ট থেকে সরিয়ে তাকে প্রফেসর করে পাঠানো হয়েছিল 21 দিনের জন্য। 21 দিন পর উনি পুনরায় এই কলেজের আরজি করেন, উনি প্রিন্সিপাল হয়ে ফিরলেন। প্রিন্সিপাল করতে গেলে নিয়ম কি? একটা গ্যাজেট নোটিফিকেশন বের করতে হয়, নিয়ম এটা। সিলেকশন কমিটি থাকে, সেই সিলেকশন কমিটির মাধ্যমে প্রিন্সিপালের সিলেকশন হয়, সেটা গভর্নরের কনকারেন্সে হয়, কোনো ডিউ প্রসেস ফলো করা হয়নি। তার মানে কি? এই প্রাইজ পোস্টিং দিয়ে দেওয়া। বারবার আখতার আলী বারবার কমপ্লেন করেছিলেন, চিঠি লিখেছিলেন। সেই ইনভেস্টিগেশন কোথায়, সেই ফাইল কোথায়? সেটা তো কলকাতা পুলিশের কাছে ছিল, এফআইআর করা হয়েছিল। স্বাস্থ্য দপ্তর কেন তার তদন্ত করেনি? এবং যখন প্রিন্সিপালকে সবাই সরাতে বলল, বলা হলো যে এনাকে সরিয়ে দেওয়া হোক, উনি বললেন যে আমি এনাকে অন্য কলেজে পাঠাচ্ছি, কারণ সন্দীপ ঘোষ আমার দরকার। এখনো ওয়েস্ট বেঙ্গল যে সিভিল সার্ভিস রুলস আছে তার অনুযায়ী যে অ্যাকশন নেওয়া দরকার সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেটাও কিন্তু নেওয়া হয়নি। এক্স অফিসিও অন ডিউটি করে রেখে দেওয়া হয়েছে। কেন ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না? কিসের ভয়? সন্দীপ ঘোষ সব বলে দেবে? পার্থ চ্যাটার্জিকে একাধিক দিন এরকম মন্ত্রী পদে বজায় রেখেছিল, বালুকে এইভাবেই মন্ত্রী পদে বজায় রেখেছিল। ধর্ষক শেখ শাহজাহানকে উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন শেখ শাহজাহানকে ফাঁসানো হচ্ছে। যেখানেই দুর্নীতি, যেখানেই ধর্ষণ, যেখানেই খুন, সেখানেই তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে। অর্থাৎ পরিষ্কার, ক্রাইম মানেই তৃণমূল কংগ্রেস, ক্রাইম যেখানেই হবে সেখানেই তৃণমূল। আর সেটাকে ঢাকার জন্য মাননীয়া সব কিছু এক করে তার পিছনে লেগে পড়বেন যেন তাকে কিভাবে ঢাকা যায়। কিন্তু শাক দিয়ে মাছ বেশি দিন ঢেকে রাখা যায় না, মাননীয়াও ঢাকতে পারবেন না। এইসব কানগুলো যখন ধরা পড়ছে, মাথা অর্থাৎ মাননীয়াও খুব তাড়াতাড়ি সিবিআই এর দপ্তরে গিয়ে ওই জেরার মুখে পড়বে। শেষ প্রশ্ন থাকবে কুণাল ঘোষ, তিনি কিন্তু বলছেন যে সিবিআই কি করছে? এই তো হাসরাত হচ্ছে, বিলকিস বানু হয়েছে, সে সমস্ত মামলা রয়েছে, এখানে সিবিআই, আর সিবিআই এর ট্র্যাক রেকর্ড আমাদের জানা আছে। কি করছে সিবিআই? কুণাল ঘোষ বলছে। তৃণমূলের সাংসদ প্রশ্ন করেছিলেন রাজ্যসভায় সিবিআই এর সাকসেস রেট কত? প্রশ্নের উত্তর এসেছিল 70.5%। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা জানতে ইচ্ছুক যে সিআইডির সাকসেস রেট কি। গত 1 বছর ধরে যে আখতার আলী আরজি করে দুর্নীতির ক্ষেত্রে মামলা করে রেখেছিল, এফআইআর করে রেখেছিল, সেই এফআইআর কতদূর তার তদন্ত এগোলো? সিআইডির হাতে একাধিক মামলা রয়েছে, সেই তদন্তগুলো কতদূর এগোলো সেটা যদি কুণাল ঘোষ একটা প্রেস কনফারেন্স করে যদি বলে দেন, তারপরে সিবিআই কে প্রশ্ন করুক। যার নিজের ঘর ভাঙা, যার নিজের ঘর কাঁচের, সে অন্যের ঘরকে বেশি পাথর না ছুড়লেই ভালো। এবং এই সিআইডি তদন্ত করেছিল কুণাল ঘোষের কেসটাও,
কুণাল ঘোষের বক্তব্য কি ছিল এবং কুণাল ঘোষ কান্না নিয়ে বলতেন, চোখের জল নিয়ে বলতেন আমি চাই এই মামলা সিবিআইকে দেওয়া হোক। তাই সিবিআই এর প্রতি ভরসা সবার রয়েছে। কুণাল ঘোষ যাই বলুক, কুণাল ঘোষের কথার কোনো মূল্য নেই, কারণ যাকে যার দল কোনো মূল্য দেয় না, যাকে যার দল কোনো গুরুত্ব দেয় না, তার কথার বাংলার মানুষ কোনো গুরুত্ব দেয় না। এবং প্রধান বিরোধী দলের একজন মুখপাত্র হিসেবে আমিও তার কথাকে কোনো গুরুত্ব দিতে রাজি না।